তো সবে রাত হলো, এর মধ্যে সকাল হয়ে গেল। আজকাল ঘুমটাই ঠিক মতো হয় না। রাজীব, ওঠো, সকাল হয়ে গেছে। রাজীব, ওঠো, না হলে অফিস যেতে দেরি হয়ে যাবে। রাজীব, আমি স্নানে যাচ্ছি। কি ব্যাপার, শুনছই না? তোমার শরীর ঠিক আছে তো? রাজীব, তোমার তো জ্বর এসেছে। হে ভগবান, রাজীব! বৌদি, 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 কি হয়েছে? ও মাই গড! দাদা, দাদা, ওঠো, কি হয়েছে? এসব কি হয়ে গেল? দাদার এরকম হলো কি করে? কিছু করো অন্তত, প্লিজ। হ্যাঁ, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। চোখ খোলো দাদা। ও দাদা, রাজীব, যদি রাজীবের কিছু হয়ে যায় না তাহলে আমি... বৌদি প্লিজ এরকম কান্নাকাটি করো না, আমি দেখছি। দাদার জ্ঞান তো আছে। আলিশা, কি হলো? ডক্টর ফোন তুলছে না উনি। ফোন তুলছে না? ও মাই গড! একটা কাজ করো, জল জল নিয়ে এসো। আমি একটু। জল নিয়ে আসছি। দাদা, 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 চোখ খোলো। রাজীব, রাজীব, কি হয়েছিল গো তোমার? আস্তে আস্তে ওঠো। তুমি ঠিক আছো তো? আমার আবার কি হয়েছে? এই হাতে সব রক্ত কি কি করে লাগলো? নিশা, এই এত রক্ত আর এত ক্ষত আমার শরীরে কিভাবে এলো? তুমি জানো না, তুমি জানো না এসব কি করে হলো? সেটা কি করে হতে পারে? হ্যাঁ, আমি একেবারেই জানতে পারিনি আমার হাতে কিভাবে হলো। আমি ঘুম থেকে উঠেই দেখলাম তোমার এই অবস্থা। আশ্চর্য! কাল রাতে তোমার ঘরে কেউ ঢুকেছিল আর তুমি জানোই না? এটা কি করে হতে পারে যে আমাদের ঘরের ভিতর কেউ এলো আর আমি টেরই পেলাম না? আমার ঘুমও তো খুব পাতলা। না দিদি, কেউ না কেউ তো এখানে এসেছে নিশ্চয়ই, না হলে এত কিছু নিজের থেকে কি করে হবে? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি আমার না। তো মনে হচ্ছে যে দাদাকে কেউ মারতে চাইছে। কিন্তু আমাকে মেরে কার কি লাভ হতে পারে? এবার এটা তো সিআইডি বলতে পারবে। তো কাল রাতে ঘুমের মধ্যে আপনাকে কেউ হামলা করে, আপনি নিজেও জানতে পারেননি এবং আপনার স্ত্রী নিশা দেবীও না। হ্যাঁ স্যার। কিন্তু এটা কিভাবে হতে পারে? ঘুমের মধ্যে হলেও যদি তার উপর সত্যি হামলা হয় তাহলে সে ঘুমের মধ্যেও টের পাবে। আপনি ঠিকই বলেছেন, জানা তো যায়, কিন্তু আচ্ছা রাজীব বাবু, আপনি ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খান? না স্যার, কোনোদিনও না। তবুও যখন আপনার উপর হামলা হলো আর আপনার হাতে এরকম চোট লাগলো, যখন আপনার গলা টেপা হলো, তখন সেই অবস্থাতেও আপনার মুখ থেকে একটা আওয়াজ বেরোলো না, আপনি কিচ্ছু জানতে পারলেন না। আর নিশা দেবী আপনারও। আমরাও এই ব্যাপারটা নিয়ে ততটা অবাক হয়ে যাচ্ছি যতটা আপনারা। কিন্তু বিশ্বাস করুন স্যার, এমনটাই হয়েছে। নিশা দেবী, আপনি এটা বলতে চাইছেন যে না আপনি কিছু শুনেছেন, না আপনি কিছু দেখেছেন? দেখুন, যদি কোনো আওয়াজ হতো তাহলে আমি নিশ্চয়ই উঠতাম, কারণ ছোটখাটো আওয়াজেই আমার ঘুম ভেঙে যায়। কিন্তু কোনো আওয়াজই হয়নি। হুম। আচ্ছা মিস্টার রাজীব, আপনার কারো ওপর সন্দেহ হয়? কে করতে পারে এমন? স্যার, আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই। যদি আপনার কারোর সাথে শত্রুতাই না থাকে তাহলে এগুলো কি করে হলো? স্যার, যদি আপনি বারবার আমাকে একই প্রশ্ন করেন তো আমার একটাই উত্তর হবে, কিভাবে হলো, কে করেছে, কেন করেছে, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না স্যার। দাদা প্লিজ, প্লিজ নিজেকে সামলাও। এই ঘরে ঢোকার দুটো রাস্তা রয়েছে, জানলা দিয়ে আর একটা দরজা দিয়ে। জানলা তো ভেতর থেকে বন্ধ ছিল আর দরজাটা খোলা ছিল, আর দরজার পাশেই আপনাদের ঘর। হ্যাঁ, আমাদের ঘরটা ওইদিকে। তো আপনারাও কি কোনো আওয়াজ শুনতে পাননি? কোনো আওয়াজ আসেনি কারো চলাফেরার, দৌড়ানোর, কারো আসা যাওয়ার? না স্যার, আমরাও কারো আওয়াজ শুনতে পাইনি। আশ্চর্য, না কেউ কিছু দেখেছে, না কেউ কিছু শুনেছে। কিন্তু এই ঘরটাতে এগুলো হলো কি করে? একটা কাজ করো, তুমি আর নিখিল এখানেই থাকো, এই বাড়িতেই। আমার ভয়ের চোটে ঘুমই আসছে না। এমন মনে হচ্ছে যেন যদি ঘুমোতে যাই তো আর সকাল দেখতে পাবো না। এরকমটা বলো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখুন রাজীব বাবু, আপনার সাথে কিচ্ছু হবে না। সিআইডি আপনার সাথে আছে, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, খুনি যদি আবার আপনার উপরে হামলা করার চেষ্টা করে তাহলে সিআইডির হাত থেকে রক্ষা পাবে না। কিন্তু রাজীবকে এভাবে একলা ঘরে ছাড়তে আমার খুব ভয় করছে। আমি কি রাজীবের সঙ্গে এই ঘরে থাকতে পারি না? না, একদমই না। রাজীব বাবুর ঘরে একা থাকাটা জরুরি।
যাতে খুনি নির্দ্বিধায় ঘরে আসে আর আমাদের জালে ধরা পড়ে। যদি আপনারা খুনিকে ধরতেই চান তাহলে সূত্র জোগাড় করুন, প্রমাণ খুঁজে বের করুন। রাজীব দাদাকে বলির পাঠা কেন বানাচ্ছেন? দেখুন, আমরা রাজীব বাবুকে বলির পাঠা বানাচ্ছি না, কেননা আমাদের কাছে এই মুহূর্তে ওনার এই হাতের আঁচড়গুলো ছাড়া আর কোনো প্রমাণ নেই। সেই জন্য এই প্ল্যানটা একদম সঠিক এবং সুরক্ষিত। আর যদি আপনারা ব্যর্থ হন আর খুনি রাজীবের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে বলুন না। নিশা দেবী, আপনি একদমই চিন্তা করবেন না। আমরা সারা রাত ধরে এখানে পাহারা দেব। আর বিশ্বাস করুন, আমরা রাজীব বাবুকে কিচ্ছু হতে দেব না। আগে হ্যাঁ, যেমনটা আপনারা জানেন যে রাজীব বাবুর ঘরে ঢোকার দুটোই রাস্তা, একটা এই মেন দরজা আর দ্বিতীয় হচ্ছে ওই দুটো জানলা। আমাদের অফিসার নিখিল এই মেন দরজার সামনে দাঁড়িয়ে থাকবে আর আমি বাংলোর বাইরে পাহারা দেব। তাই প্লিজ আপনারা একদম নিশ্চিন্ত হয়ে যান, কিচ্ছু হবে না আপনাদের। প্লিজ আমাদের উপরে ভরসা রাখুন। নিখিল, সবকিছু ঠিকঠাক আছে ওদিকে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, কোনো গন্ডগোল নেই স্যার। ঠিক আছে, ভালো খবর। ওই রাজীব বাবুর ঘরের দরজায় না কড়া নজর রাখো। স্যার একেবারে নজর রেখেছে। স্যার কিছু দেখতে পেলেন? না নিখিল, এখন অব্দি তো কিছু দেখলাম না। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ বলো। আপনি যে সারা রাত জাগেন, কষ্ট হয় না তাতে? আরে না ভাই, আমার তো কোনো অসুবিধা হয় না। কেন, তোমার অসুবিধা হচ্ছে? না না স্যার, আমি ছোটবেলা থেকে স্কাউটিং ক্যাম্পে ছিলাম, তো সারা রাত জাগার অভ্যেস আছে আমার, সেটাই এখন কাজে দিচ্ছে স্যার। এটা তো খুব ভালো খবর। একটা কাজ করছি আমি, তোমার সুপারিশ এসিপি স্যারের কাছে করছি। তোমার ডিউটি এমন কোনো জায়গায় দিই যেখানে গোটা রাত জাগতে হবে, কি ঠিক না? না স্যার, আমি তো এমনিই বলছিলাম স্যার, মজা করে। স্যার এক মিনিট স্যার। নিশা দেবী প্লিজ, আপনি এখনো ঘুমাননি? যার স্বামীর জীবনের ঝুঁকি রয়েছে তার কি করে ঘুম আসতে পারে? নিশা দেবী, আপনি অযথা চিন্তা করছেন। আমি কিছুক্ষণ আগেই দেখে এসেছি রাজীব বাবু নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। প্লিজ আপনি যান। আর আপনি শুধু একবার ওকে দেখতে দিন। দেখুন নিশা দেবী, প্লিজ আমাকে দেখতে দিন, আমার চিন্তা দূর হয়ে যাবে। নিশা দেবী, দেখা করতে দাও ওনাকে। স্যার আসুন। ওনার হাতটাকে আবার ওইভাবেই আঁচড়ানো হয়েছে। এই দেখো, ওনার গলাতে আঙুলের চিহ্ন আছে, গলা টিপে মেরেছে। না, এটা হতে পারে না। একটু সামলাও নিজেকে, চুপ করো তুমি। এই ব্যান্ডেজটাও খোলা আছে, তার মানে এখানে ধস্তাধস্তি হয়েছে। কিন্তু যদি ধস্তাধস্তি হয়ে থাকে তো রাজীবের চিৎকারের আওয়াজ তো আসবে। কিন্তু স্যার আমি তো ঘরের বাইরেই ছিলাম, আর আমি কোনো রকম আওয়াজও শুনতে পাইনি। দাদা, আরে কি করছেন কি? আরে সামলান নিজেকে, সামলান নিজেকে, আরে সামলান। কি সামলাবো নিজেকে? আরে আমার দাদা মারা গেছে। আমরা আপনাদের দিকে অনেক অনেক বড় ভুল করেছি। না আপনাদের আমরা ডাকতাম, আর না দাদা মারা যেত। একদম ঠিক কথা বলেছো তুমি। আপনাদেরকে ডেকে আমরা সব থেকে বড় ভুল করেছি। আপনাদের বারবার বলেছিলাম রাজীবকে এই বিপদে ফেলবেন না। কিন্তু আপনারা আমাদের একটা কথা শোনেননি। নিখিলে এসব কি করে হলো? স্যার এইসব কিভাবে হলো আমি নিজে কিছু বুঝতে পারছি না। স্যার এসব হওয়ার 2 মিনিট আগে আমি ঘরের মধ্যে ঢুকেছিলাম, তখন রাজীব বাবু একদম ঠিক ছিল। কিচ্ছু বুঝতে পারছি না। না কেউ ঘরের থেকে বাইরে গেছে, না বাইরে থেকে কেউ ঘরে এসেছে, আর তা সত্ত্বেও এসব হয়ে গেল। আমারই ভুল ছিল। সিআইডি, আপনাদের কেন ডাকলাম আমি? কেন ডাকলাম? তুমি একটু শান্ত হও তুমি। দুজন সিআইডি অফিসার থাকতেও খুন হয়ে গেল, আর আপনারা কিছু বুঝতেই পারলেন না। দেখুন, আমরা মানছি যে আমরা থাকা সত্ত্বেও রাজীব বাবুকে খুন হতে হলো, কিন্তু আমি আপনাদের একটা কথা বলছি, এই ঘরের থেকে কেউ বাইরেও যায়নি, আর বাইরের থেকে কেউ ভিতরেও আসেনি। আর এই গোটা বাড়িতে যদি কেউ থেকে থাকে সেটা হলেন আপনারা। আপনি কি বলতে চাইছেন যে খুন আমাদের মধ্যে কেউ করেছে? স্যার প্লিজ একটু ভেবেচিন্তে কথা বলুন। খুন করার জন্য ঘরের ভিতরে ঢুকতে হতো, আর আপনার এই অফিসার কন্টিনিউ দরজার বাইরে দাঁড়িয়েছিল তো? তাহলে ঠিক বলেছেন আপনি। খুন করতে হলে ঘরের ভিতরে আসতে হয়। এই ঘরে নিশ্চয়ই কোনো গুপ্ত রাস্তা আছে, ঘরের থেকে বাইরে যাওয়ার জন্য আর ঘরের ভিতরে আসার জন্য, আর যেটার ব্যাপারে শুধু আপনারাই কেউ জানেন। স্যার আপনারা নিখিল,
খোঁজো, দেখো কি পাওয়া যায়। স্যার, কোনো না কোনো গুপ্ত রাস্তা নিশ্চয়ই আছে এখানে। এটা কি? এটা পুরো খোলা। ঈশা দেবী, আগে থেকে এই লকারে কিছু ছিল নাকি এটা প্রথম থেকেই খালি ছিল? লকার? এই লকার খালি হলো কি করে? এখানে তো আমার গয়নাগুলো ছিল। এই লকারের মধ্যে আপনার গয়না ছিল? ওই গয়নাগুলো শেষবার আপনি কবে দেখেছিলেন? 2 দিন আগে। 2 দিন আগে? এটার মানে হলো খুনের সাথে সাথে এখানে চুরিও হয়েছে। স্যার, এই খুনের কারণ এই গয়নাগুলো চুরি নয় তো? না নিখিল, এই খুন শুধু গয়না চুরির জন্য হয়নি। তা না হলে খুনি শুধু গয়না চুরি করত, রাজীবকে খুন করতো না ও। কিছু অন্য ব্যাপার আছে। হ্যালো, কি আরেকটা খুন? কোথায়? আসুন আসুন, এদিকে আসুন। এক্সকিউজ মি ম্যাম, আপনি একটু পেছনে চলে যান প্লিজ। এসো মা। এর মৃত্যুটাও একদম রাজীবের মতো লাগছে। হাতে আঁচড়ের দাগ আর গলাও টেপা হয়েছে। তাহলে কি রাজীব আর আনন্দর খুনি একই লোক স্যার? হতে পারে। আপনি রাজীব কুমারকে চেনেন? রাজীব কুমার? হ্যাঁ, রাজীব কুমার। ওনার বাড়ি গোপালপুরাতে। চেনেন ওনাকে আপনি? না, কেউ। অ্যাকচুয়ালি রাজীব কুমারের খুন হয়ে গেছে, আর ঠিক একইভাবে যেরকম আনন্দকে মারা হয়েছে। যেই আমার আনন্দকে মেরে থাকুক না কেন, সে নরকেও ঠাঁই পাবে না। স্যার, আপনি ওর খুনিকে খুঁজে বের করবেন তো? আপনি চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি ওর খোঁজ পেয়ে যাব। আপনি আনন্দর কে হন? আমি ওর কাকা। রোজ সকালে আমি আর আনন্দ পায়চারি করতে বেরোতাম। ভাবতেই পারিনি যে আনন্দ। আর আনন্দকে এই অবস্থায় সবার আগে আপনি দেখেছেন। আপনি এখানেই থাকেন? আগে হ্যাঁ স্যার, ছোটবেলাতেই আনন্দের বাবা মা চলে যান। কাকা বাবুই ওকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। আনন্দ আমাদের বাঁচার ভরসা ছিল। দেখুন, নিজেদের একটু সামলান। একটা কথা বলুন, আপনাদের কারো ওপর সন্দেহ হয়? ওর কারোর সাথে সেরকম কোনো শত্রুতা ছিল না। আচ্ছা, এটা বলুন যে আপনাদের এখানে কিছু লুটপাট হয়েছে কি? লুটপাট? হ্যাঁ, গয়নার চুরি হয়েছে কি এখানে? আমি দেখিনি স্যার, দেখে বলতে পারবো। প্লিজ একটু দেখুন তো। স্যার, আপনি ঠিক বলেছিলেন, গয়না নেই স্যার। একটু চেক করুন তো, গয়না ছাড়া কি আর কিছু চুরি হয়েছে? দেখছি স্যার। স্যার, বাকি সব জিনিসই এখানে দেখছি ঠিকঠাক আছে। আশ্চর্য, রাজীবের বাড়িতেও গয়না চুরি হলো আর ওর খুনও হলো। এখানেও গয়নার চুরি আর আনন্দর খুন। কোনো না কোনো কানেকশন তো আছে এই দুটো খুনের মধ্যে। কি হচ্ছে সচিন? কি ভাবছো বসে? কিছু না স্যার, রাজীবের মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। নিজের উপরে ঘেন্না হচ্ছে আমার। আমি আর নিখিল থাকা সত্ত্বেও এইসব ঘটে গেল। স্যার, ও না, আমার কিছু শোনা নেই। স্যার একবার কথাটা তো শুনুন সচিনের। কি শুনবো দয়া? হ্যাঁ, কি শুনবো ওদের দুজনের কথা? ওরা তো এই কথাই বলবে যে আমরা ওখানে থাকা সত্ত্বেও বুঝে উঠতে পারছি না স্যার রাজীব কিভাবে খুন হলো।
স্যার স্যার কি জানা গেছে? বাস এইটুকুই বলবে আমাকে, আর কিচ্ছু শুনতে চাই না। কি জানতে পেরেছো বলো? স্যার জানতে পেরেছি যে রাজীব আর আনন্দর দুজনের ব্যাংক অ্যাকাউন্টই খালি স্যার। কিভাবে? স্যার ওরা দুজনেই নিজেরাই নিজেদের অ্যাকাউন্ট খালি করেছে স্যার। আচ্ছা, রাজীব আর আনন্দ দুজনে নিজেদের অ্যাকাউন্ট খালি করে দিয়েছে? কিভাবে? এটা কিভাবে সম্ভব? স্যার এরকমই হয়েছে স্যার। স্যার আপনি নিজেই দেখে নিন এই স্যার ব্যাংকের স্টেটমেন্ট। ওরা দুজনে নিজেরাই টাকা তুলে নিয়েছিল স্যার। স্যার, যদি এরা নিজেরাই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এভাবে টাকা তুলে থাকে তো বাড়ির লোকেরা সেটা আদৌ জানে না কিভাবে? স্যার এমনটাও তো হতে পারে যে নিজের টাকার ব্যবহার ও ভুল কাজের জন্য করতো, আর সেই জন্যই ওরা ওটা নিজেদের পরিবারের কাছেও বলেনি। স্যার স্যার আমি খবর নিয়ে দেখেছি 13 তারিখে রাজীব আর আনন্দ দুজনেই হোটেল স্পার্কলিং স্টারে গিয়েছিল। 13 তারিখে হোটেল স্পার্কলিং স্টার? আর স্যার 13 তারিখেই এরা দুজনে এদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছিল। এই দুটো ঘটনার মধ্যে কোনো কানেকশন নেই তো? আছে দয়া, আছে। কোনো না কোনো কানেকশন আছে, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। 13 তারিখ হোটেল স্পার্কলিং স্টার। ওয়েলকাম স্যার, বলুন। আমরা সিআইডি অফিসার। এই ছবিগুলো দেখুন মন দিয়ে। এটা রাজীব আর এটা আনন্দ। 13 তারিখে এরা আপনাদের হোটেলে এসেছিল। হ্যাঁ স্যার, এরা লাকি ড্র কন্টেস্ট জিতেছিল। লাকি ড্র কন্টেস্ট? আগে হ্যাঁ স্যার, একটা মিউজিক্যাল শো এর পাসের জন্য আমরা লাকি ড্র কন্টেস্ট রেখেছিলাম। আচ্ছা এটা বলুন যে এরা দুজন যখন এসেছিল একাই এসেছিল না সাথে কেউ ছিল? স্যার ওনার সাথে ওনার ওয়াইফ এসেছিলেন। ও আই সি। আচ্ছা যে মুহূর্তে ওনারা এখানে এসেছিলেন সেই মুহূর্তে ওদের সাথে কারোর কোনো ঝামেলা, মনোমালিন্য কিছু কিছু মনে পড়ছে আপনার? না স্যার, এমনটা তো কিছু হয়নি। এমন কিছুই হয়নি? আচ্ছা এটা বলুন যে নিজেদের মধ্যে ওরা কথা বলছিল? স্যার যতদূর আমার মনে পড়ছে ওদের দুজনের মধ্যে তেমন কথা হয়নি। কিন্তু স্যার হয়েছেটা কি? এরা দুজনেই মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, আর সেই বিষয়েই আমরা এখানে তদন্ত করতে এসেছি। নিখিল, আমার তো কিছুটা অদ্ভুত মনে হচ্ছে। কেননা ওরা দুজন এই হোটেলেই এসেছিল অথচ কেউ কাউকে চিনতো না। স্যার আপনি বলতে চাইছেন যে রাজীব আর আনন্দকে এখানে প্ল্যান করে ডাকা হয়েছিল? হ্যাঁ নিখিল, আমার তো সেরকমই মনে হচ্ছে। কিন্তু স্যার ওদের যদি এখানে প্ল্যান করেই ডাকা হয় তাহলে খুনি তো এখানেই মারতে পারতো ওদের। 4 দিন পর ওদের বাড়িতে গিয়ে মারার কি দরকার ছিল? সেটাই তো। আর ওনাদের দুজনের ঘর থেকে গয়নাও গায়েব। আর যেই সময় রাজীব আর আনন্দ এই হোটেলে ছিল সেই সময় ওদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, অথচ রেকর্ড অনুযায়ী ওরা নিজেরাই ব্যাংকের থেকে টাকা তুলেছে। স্যার কোথাও আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য করা হচ্ছে না তো? হ্যাঁ নিখিল, এসব কিছু আমাদের বিভ্রান্ত করার জন্যই করা হচ্ছে। আমার মনে হচ্ছে এই রহস্যের সমাধান এই হোটেল স্পার্কলিং স্টারেই আছে। হ্যাঁ সালুকে। হ্যাঁ এসো এসো, একদম ঠিক সময় এসেছো। খুব জরুরি একটা কথা আছে তোমাদের সঙ্গে। এই খবরই দেবেন তো যে রাজীব আর আনন্দকে গলা টিপে মারা হয়েছিল? ফ্রেডি, আমি একদম ইয়ার্কি পছন্দ করি না। আরে স্যার আমি ইয়ার্কি করছি না, আমি সবসময় কাজের কথাই কিন্তু বলি স্যার। ব্যাস থামো বস। এই কেসটায় একজন নয়, 2 জন খুনি আছে, 2 জন। দুটো খুনি? হ্যাঁ, আর খুনিদের নাম হচ্ছে রাজীব আর আনন্দ। রাজীব আর আনন্দ? সেটা কিভাবে? বস, রাজীব আর আনন্দ নিজেই নিজেদের খুন করেছে। এটা তুমি কি বলছো সালুকে? এটা কিভাবে সম্ভব? কেননা স্যার রাজীব আর আনন্দ দুজনের নখের ভেতর থেকে আমি ছালের টিস্যু পেয়েছি। ছালের টিস্যু? হ্যাঁ সচিন, আর এই টিস্যুস রাজীব আর আনন্দ ওদের দুজনের নিজেদেরই। কি? রাজীব আর আনন্দর নখে ওদেরই চামড়ার অংশ পাওয়া গেছে? হ্যাঁ, ওদের নিজেদের চামড়ার অংশ? এমন কি ঘটনা ঘটতে পারে যার ফলে এরা নিজেদের এইভাবে নৃশংসভাবে ক্ষতবিক্ষত করেছে আর গলাও টিপে নিয়েছে? কিন্তু স্যার কেউ নিজের গলা টিপে নিজেকেই নিজে মেরে ফেলতে পারে কি করে? মারতে পারে ফেডরিক, ওদের কেউ হিপনোটাইজ যদি করে থাকে তবে। হিপনোটাইজ যদি করে থাকে তবে। তাহলে তো স্যার এমনটাই হয়েছে। কেননা রাজীব বুঝতেই পারেনি
ওর উপরে কেউ হামলা করেছিল। কিন্তু স্যার, রাজীব আর আনন্দ দুজনেই নিজেদের ঘরে একা ছিল। তাহলে এই দুজনকে হিপনোটাইজ করলোটাকে? ফেডরিক, এটা জরুরি নয় যে সম্মোহন করার লোক বা হিপনোটাইজ করার লোক সামনে থাকতে হবে। কারোর কণ্ঠস্বর দিয়েও সম্মোহিত করা যায় কাউকে। আমার তো মনে হয় রাজীবকে কেউ আওয়াজের মাধ্যমে সম্মোহিত করেছে, কিন্তু সেই আওয়াজটা নিশ্চয়ই ঘরের মধ্যে কেউ শুনেছিল। একটা কাজ করো, রাজীব আর আনন্দ দুজনের স্ত্রীকেই এই বিউরোতে নিয়ে এসো। আসুন। আসুন, প্লিজ বসুন। আপনারা আমাদের এখানে ডাকলেন কেন? বসুন না, প্লিজ বসুন। নিশা দেবী, সোনালী দেবী, যখন রাতে আপনারা ঘুমোতে গেছিলেন সেই সময় আপনারা কোনো আওয়াজ শুনেছিলেন কি? না স্যার, কোনো আওয়াজ শুনিনি। স্যার, আমিও কোনো আওয়াজ শুনতে পাইনি। কোনো আওয়াজ শোনেননি আপনারা? কোনো আওয়াজ? একটু ভেবে দেখুন, ভালো করে মনে করে দেখুন। কোনো আওয়াজ তো নিশ্চয়ই শুনেছেন। কোনো আওয়াজ? না স্যার, তেমন কোনো আওয়াজের কথা তো মনে পড়ছে না। অনেক রকমের আওয়াজ হয়, কিন্তু কোনো বিশেষ আওয়াজ, কোনো সুর বা কোনো অদ্ভুত শব্দ মনে করুন প্লিজ। না স্যার, তেমন তো কোনো আওয়াজ পাইনি। প্রত্যেকদিন বাইরে থেকে যে আওয়াজগুলো আসে সেগুলোই শুনেছি, যেমন কুকুরের ডাকের আওয়াজ। কুকুরের ডাকের আওয়াজ? হ্যাঁ স্যার। আচ্ছা সোনালী দেবী, আপনিও কুকুরের আওয়াজগুলো শুনেছিলেন? হ্যাঁ স্যার, কুকুর ডাকার আওয়াজ তো আমিও শুনেছিলাম। স্যার, কুকুর ডাকার আওয়াজ তো আমরাও আমরাও দুজন শুনেছিলাম। শুনেছিলাম স্যার, তাও আবার 3-3 ডেকেছিল। 3-3 কুকুর ডাকার শব্দ শুনেছো তোমরা? স্যার, হিপনোটাইজ করার জন্য কিন্তু কোনো বিশেষ ধরনের আওয়াজের ব্যবহার করা হয়। এই 3-3 কুকুরের ডাকের আওয়াজের ব্যাপারটা সম্মোহন করার ট্রিগার নয় তো? হ্যাঁ ফ্রেডি, এর মানে কুকুরের ডাকের এই আওয়াজটা এদের সম্মোহন করার জন্য ট্রিগার ছিল। হ্যাঁ সচিন, তুমি তো বাংলোর বাইরে ছিলে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তো তুমি কুকুরের ডাকের শব্দ খুব স্পষ্ট শুনতে পেয়েছো। হ্যাঁ স্যার। তোমার কি মনে হয় ওই কুকুরের ডাকের শব্দটা কি রেকর্ডিং ছিল নাকি অরিজিনাল কোনো কুকুর ডাক ছিল? স্যার, যতটুকু আমার মনে পড়ছে এটা কোনো রেকর্ডেড আওয়াজ ছিল না, এটা আসল কুকুরের আওয়াজ ছিল। অরিজিনাল কুকুর ছিল? তাহলে দয়া, মনে হচ্ছে খুনি তার নিজের সাথে কুকুর নিয়ে এসেছিল, 3 বার ডেকেছিল, 3 বার। এজন্য রাজীবের বাংলোর বাইরে খুব ভালো করে চেক করতে হবে। ভালো করে খোঁজো, কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাওয়া যাবে কোনো সূত্র। যদি এই অপরাধের সাথে কুকুর সামিল থাকে তাহলে নিশ্চয়ই কোনো চিহ্ন আমরা পাবোই পাবো। খুব ভালো করে চেক করো। স্যার, এই দেখুন, দেখুন থাবার ছাপ। একটা কাজ করো, একটা স্যাম্পল নিয়ে নাও। স্যার, এই কুকুর রাজীবের জানলার একেবারে পাশে ছিল। যদি এখান থেকে ও ডেকে থাকে তো আওয়াজ নিশ্চয়ই রাজীব শুনতে পেয়ে থাকবে। আরো সম্মোহিত হয়ে গেছে, হিপনোটাইজড। কি দিনকাল এলো স্যার, খুনি খুন করার জন্য কি কি উপায় না করছে। এই দেখুন, অবলা জীবটাকেও ছাড়েনি। আর এই অবলা জীবটাই আমাদের খুনির কাছে নিয়ে যাবে। স্যার এটা দেখুন। স্যার, এই লোমগুলো দেখুন। স্যার, এই একগুচ্ছ লোম ওই কুকুরটার নয় তো? হতেই পারে। এই লোমগুলোকে সাবধানে রাখো। এই লোমগুলো থেকে আমরা ওই কুকুরের প্রজাতি জানতে পারবো। আচ্ছা সালুকে কিছু জানা গেছে কোন কুকুরের লোম এটা? হ্যাঁ বস, এই লোমটা ল্যাব্রেডারের। ল্যাব্রাডর কুকুরের। আর এই পায়ের ছাপগুলো? স্যার, এই পায়ের ছাপগুলো কোনো ল্যাবরেটরিরই। ওটাও ওই একই কুকুরের? তাহলে এর থেকে এটা পরিষ্কার যে এই লোম আর পায়ের ছাপ ওই ল্যাব্রাডর কুকুরের, যেটাকে খুনি পুষতো, আর খুনি ওর সাহায্য নিয়ে খুনগুলো করেছে।
কিন্তু স্যার একটা কথা আমার মাথায় ঢুকলো না কিছুতেই, খুনি কুকুরটাকে কি করে 3বার ডাকতে বলতে পারে? এখন এটা তো কুকুরের নিজের ইচ্ছে না, সে একবার ডাকবে নাকি 3বার? এদিকে একটা কথা বলি, এই যে ল্যাব্রাডর কুকুরের প্রজাতি না, ভীষণ বুদ্ধি রাখে, খুব বুদ্ধি। খুনি নিশ্চয়ই ওকে কোনো স্পেশাল ট্রেনিং দিয়েছিল শুধু 3বার ডাকার জন্য, 3বার ডাকার জন্য। আর ওই কুকুরটা ডাকার জন্য রাজীব আর আনন্দ সম্মোহিত হয়ে যায় আর নিজেরা নিজেদের মেরে ফেলে। মানে স্যার খুনি অবধি পৌঁছাতে গেলে আমাদের এই ল্যাব্রাডর কুকুর অবধি পৌঁছাতে হবে, যাকে 3বার ডাকার ট্রেনিং দেওয়া হয়েছে। আর একটা কথা বস, এই কুকুরটার একটা অসুখ আছে, ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস? এই অসুখ আসলে হয়টা কি? ফ্রেডি স্যার, এই অসুখে কুকুরের লোম খুব তাড়াতাড়ি ঝরতে থাকে। যদি ওই কুকুরের লোমগুলো পড়ে যাচ্ছিল তাহলে তো ওকে ওষুধও দেওয়া হচ্ছিল। হ্যাঁ, দেওয়া হচ্ছিল তো। এই কুকুরটাকে নিয়মিত ওষুধ দেওয়া হতো। কতদিন ধরে খাওয়ানো হয়েছিল ওষুধ? খুব বেশি হলে 1 মাস ধরে। এই কুকুরটার চিকিৎসা 1 মাসের মধ্যেই শুরু হয়েছে। তাহলে ব্যাস, এই শহরে যতগুলো ভেটেরিনারি ডাক্তার আছেন, যে কয়জন পশুর ডাক্তার আর ডগ ট্রেনার্স, প্রত্যেকের কাছে জিজ্ঞাসাবাদ করো, জানা যাবে এই ল্যাব্রাডর কুকুরের ব্যাপারে। হ্যাঁ ডক্টর অঙ্কিত, আমি সিআইডি অফিসার বিনীত, আপনাকে ফোন করেছিলাম। ও হ্যাঁ, প্লিজ বসুন না স্যার। আজ নয়, আজ আমরা একটু ব্যস্ত আছি। আপনাদের ওই লিস্টটা রেডি আছে? একদম স্যার, আপনি ফোন করেছিলেন তখনই লিস্ট তৈরি করে রেখেছি, এই নিন। গত মাসে 7 জন লোক ল্যাবরেটরির ডরমেটরিজ চিকিৎসা করানোর জন্য এখানে এসেছিল। 7 জন লোক একই মাসের মধ্যে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি সচিন স্যারকে ইনফর্ম করে দিচ্ছি। হ্যাঁ বিনীত, লিস্ট পেয়ে গেছো? হ্যাঁ স্যার, লিস্ট পেয়ে গেছি। ওকে। স্যার, গত মাসে 7 জন লোক তাদের ল্যাবরেটরকে ডার্মাটাইটিসের চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। কি 7টা ল্যাব্রাডর? এক কাজ করো, ওদের মালিকের নাম আমাকে SMS করে দাও। ওকে স্যার। থ্যাংক ইউ। ইয়া দাদা, আপনি এই কুকুরদের ট্রেনার? ওকে, হ্যাঁ। আপনারা? আমরা সিআইডি অফিসার। আমি ইন্সপেক্টর সচিন আর এ সাব ইন্সপেক্টর নিখিল। ও, বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি? শুধু এই কুকুরদের ব্যাপারে একটু ইনফরমেশন চাই। হ্যাঁ প্লিজ। ইনফরমেশন? কিরকম ইনফরমেশন? এখন আমাদের বলবেন যে গত 1 মাস ধরে এখানে কত রকমের ল্যাবরেটরি এসেছিল যাদেরকে আপনারা বিশেষভাবে ডাকা ট্রেনিং করিয়েছিলেন? 1 মিনিট, এক্ষুনি জানতে পারবেন। প্লিজ। বিনীত SMS করেছে। এই দেখুন, এই 9টা ল্যাব্রাডর কুকুরের লিস্ট রয়েছে। ল্যাব্রাডোরস? স্যার, আমি বুঝতে পারছি না যে আপনারা সিআইডি থেকে এসেছেন আর এই কুকুরের ট্রেনিং সেন্টারে কি খুঁজছেন। আসলে ব্যাপারটা হলো যে কেউ এই অবলা কুকুরদের ব্যবহার অপরাধের জন্য করেছে। ও, আমাদের ক্ষেত্রে এই সমস্ত জানা খুবই মুশকিল যে কোন ট্রেনিংটা লোকে কিভাবে ব্যবহার করবে। সেইটুকু বুঝতে পারি আমরা। আচ্ছা এটা বলুন যে এই ল্যাব্রাডরদের মধ্যে কারুর লোম ঝরার সমস্যা ছিল? লোম ঝরার সমস্যা মানে ডার্মাটাইটিস? হ্যাঁ ওটাই, ডার্মাটাইটিস। এটা তো কুকুরদের খুবই সাধারণ একটা সমস্যা। দেখুন, এই 9টা ল্যাব্রাডরের মধ্যে এই 4টে ল্যাবরেটরিরই এই সমস্যা ছিল। আর এই নাম এই 4টে কুকুরদের মালিকদের, রাইট? আগে হ্যাঁ। ওকে। এই দেখো নিখিল, যে SMS বিনীত পাঠিয়েছে তার মধ্যেও এই 4 জনের নাম আছে। সুরেশ, রঘু, সুনীল আর কিশোর। স্যার, তার মানে খুনি এই 4 জনের মধ্যে একজন কেউ হবে। হতে পারে নিখিল, হতে পারে।
নিখিল, আরে স্যার আপনারা এখানে? হ্যাঁ, ওই বাকি 3টে কুকুরের পায়ের ছাপ তো মেলেনি। মিস্টার কিশোরের কাছে খোঁজ নিয়েছিলে? না স্যার, খোঁজ নিতে যাচ্ছিলাম। দেখো, স্যার দেখি কিছু জানতে পারা যায় কিনা। দেখি কিছু জানতে পারা যায় কিনা। এত রাতে আবার কে এলো? কিশোর আবার ফিরে এলো না তো? বাবা আজকে অনেক তাড়াতাড়ি এলো তো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কিশোর আছে কি? না, ও তো নেই। আপনারা আমরা কিশোরের কলেজের ফ্রেন্ড। কলেজের? কিন্তু আপনাদেরকে তো এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, আসলে আমরাও একে অপরকে অনেক বছর ধরে দেখিনি। রিউনিয়ন পার্টি প্ল্যান করছি, তাই ভাবলাম কিশোরকে সারপ্রাইজ দেওয়া যাক। ও, এ তো ভালো কথা। আসুন না, ভেতরে আসুন, বসুন। না না, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কিশোর এখন কোথায়? আমাদের একটা কুকুর আছে, স্পাইস। ও ওকেই ঘোরাতে নিয়ে গেছে। স্পাইস? কি সুন্দর নাম, তাই না? ল্যাবরেটর নাকি? আহ, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? জানি আমরা। কিশোরের কিন্তু প্রথম থেকে ল্যাবরেটরের খুব শখ ছিল। আচ্ছা, এটা বলুন যে কিশোর এই স্পাইসকে শুধুমাত্র রাতেই ঘোরাতে নিয়ে যায়, না দিনের বেলাও ঘোরাতে নিয়ে যায়? যখনই সুযোগ পায় তখনই নিয়ে যায়। এই 2 দিন আগে মাঝরাত পর্যন্ত ওর সাথে ঘুরেছে। 2 দিন আগে? কত রাতে ফিরেছিল? এই প্রায় 1-1:30টার সময়। আমি তো ভীষণ রেগে গিয়েছিলাম। আমি তো বলে দিয়েছিলাম ওকে যদি ঘোরানোরই থাকে দিনে ঘুরতে নিয়ে যেও। আচ্ছা, আপনার এই স্পাইসের ডার্মাটাইটিস আছে না? আপনি কি করে জানলেন? ওটা আমি হ্যাঁ, ও বলতে চাইছে যে আপনাদের স্পাইসের ডার্মাটাইটিস তো হবেই, কেননা এই অসুখটা তো কুকুরদের মধ্যে খুব কমন, তাই না? যথেষ্ট খোঁজ খবর রাখেন তো কুকুরদের ব্যাপারে। হ্যাঁ, মানে ছোটবেলা থেকেই পড়ার খুব শখ আমাদের। ভালো ভালো শখ এটা। মনে হয় আমাদের এবার যাওয়া উচিত। আরে এভাবে কি করে? ডিনার করে যান। না, মানে কিশোর যখন পরের বার থাকবে তখন আমরা একসাথে বসে খাবার খাবো। আপনি শুধু কিশোরের নাম্বারটা দিন। মোবাইল নাম্বার? আচ্ছা, লিখে নিন। 41234289। 289। থ্যাংক ইউ। ওকে, নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমরা কি কিশোর আসা পর্যন্ত এখানেই লুকিয়ে অপেক্ষা করব? আমার সেটা মনে হচ্ছে না। এই কিশোর কুকুরের সাথে এমনি বাইরে বেরোয়নি। নিশ্চয়ই কারো প্রাণের আশঙ্কা রয়েছে। একটা কাজ করো, মোবাইল কোম্পানি থেকে খবর নাও কিশোরের মোবাইল এই মুহূর্তে কোথায় আছে। স্যার, কিশোরের মোবাইল লোকেশন এই পাশেই দেখাচ্ছে। স্যার, আমরা ওর মোবাইলের আরো কাছে চলে এসেছি। আচ্ছা, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে না? স্যার, ওই দেখুন, একটা লোক একটা কুকুর নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। স্যার, এই লোকটা কিশোর নয় তো? মিস্টার কিশোর? হ্যাঁ বলুন, আমি কিশোর। কেমন আছেন আপনি? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, এখানে কাকে সম্মোহিত করছিলেন? এসব কি কথাবার্তা বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে একে মিষ্টি খাওয়াতেই হবে। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। টাকার লোভে আমি এসব করেছি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। কাকে সম্মোহিত করছিলি এখানে? ওই ওখানে স্যার। চল দেখা। চল চল। স্যার, এই যে এই বাড়িটা। ভেঙে ফেলো দরজা। কি করছো তুমি এসব? ছেড়ে দাও। নিজের হাতে নিজের গলা টিপছো। মহেশ, করো না এরকম। আওয়াজ ওপর থেকে আসছে। কি করছো মহেশ? মহেশ, মাথা ঠান্ডা করো। তাড়াতাড়ি চলো। করো না প্লিজ। আরে কেন করছো তুমি এসব? আমি এখন কি করি? মহেশ, মহেশ ছেড়ে দাও। মহেশ প্লিজ। মহেশ, এরকম করো না। মহেশ, তুমি এসব কি করছো? মহেশ, কি হয়েছে এখানে? ছেড়ে দাও। নিজের হাতে কি হয়েছে? নিজের গলা টিপছো। মহেশ, করো না মহেশ? এরকম। ওর নাম মহেশ? কি করছো মহেশ? কি করছো তুমি এসব? এই ধরো ওকে। ছাড়ো, ধরো। মহেশ, করছোটা কি?
হাত ছাড়াও। এই ছাড়ো ছাড়ো মহেশ, হাত ছাড়ো। ওর কি হয়েছে? দেখুন ও সম্মোহিত হয়ে গেছে। সম্মোহিত? এই লোকটা সম্মোহিত করেছে ওকে। মহেশ হাত ছাড়ো। মহেশ তাড়াতাড়ি ওকে নিয়ে যাও ডাক্তারের কাছে, আর ডাক্তারকে ফোন করো। হ্যাঁ চলো 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 চলুন চলো মহেশ চলো। কি করেছিস তুই? হ্যাঁ পয়সা লোভে দুটো লোককে খুন করেছিস তুই, আর কি অবস্থা করেছিস সেই লোকটার দেখ। স্যার আমাকে তো করতে বলা হয়েছিল, এর পিছনে তো আরেকজন রয়েছে যে আমাকে 1 লাখ টাকা দিত। কে সেই লোকটা? হ্যাঁ যদি আমি ওর নাম বলে দিই তাহলে ও আমাকেও মেরে ফেলবে। যদি ওই লোকটার নাম তুই না বলিস তাহলে তোর অবস্থা আমরা এমন করবো যে সারা জীবন আর জ্ঞান ফিরবে না, বুঝতে পেরেছিস? স্যার একটা নয় দুটো নাম। দুটো নাম মানে দুটো লোক? হ্যাঁ কে সেই লোক? স্যার কে সেই লোক? আরে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, কেউ আসার আগে পালিয়ে চলো, তাড়াতাড়ি চলো। চলো আরে চলো। আরে কোথায় যাচ্ছেন এত সকাল সকাল? সিআইডি? আমরাও যাচ্ছি আপনাদের সাথে। আরে আপনারা স্যার এইখানে? আমাদেরও একটু বেড়াতে যেতে ইচ্ছে করছে। না 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 না, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না, খুব জরুরি একটা কাজে বাইরে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে তো জেল যাওয়ার থেকে আর জরুরি কাজ কি হতে পারে? জেল? আমরা কেন জেলে যাব? তুমি দেরি করছো কেন? তাড়াতাড়ি চলো আমার চলো সঙ্গে। চলো। এই বেশি ড্রামা করার চেষ্টা করিস না স্যার, কিন্তু- আমরা তোকে জেলে নিয়ে যাব। হিপনোটিজম, গয়না, ব্যাংক অ্যাকাউন্ট, খুন, বলো তুমি কেন এসব করেছো? কম সময়ে অনেকগুলো টাকা একসঙ্গে কামানোর সুযোগ আমরা আর পাইনি স্যার। কলেজে পড়ার সময় আমি সম্মোহন করার পদ্ধতি শিখে নিয়েছিলাম। তারপর আমি ভাবলাম এই শিক্ষাটাই যদি আমি ধনী হওয়ার জন্য ব্যবহার করি কেমন হয়। বাহ বাহ বাহ, এই জন্য আপনি শিখেছিলেন হিপনোটিজম কলেজে? এটা করার জন্য লজ্জা হওয়া উচিত আপনাদের দুজনের। এত বড় ছলো না। এবার বলুন, কবে কিভাবে সম্মোহিত করেছিলেন রাজীব আর আনন্দকে? বলুন। যখন ওরা দুজন হোটেল স্পার্কিং স্টারের বারে বসেছিল তখন। ইয়েস ম্যাম। আপনারা দুজন এটাকেই দেখতে থাকুন, দেখুন ভালো করে। এখন আপনারা দুজন পুরোপুরি আমার বশে রয়েছেন। আমি যা বলবো আপনারা দুজন সেটাই করবেন। দেখতে থাকুন এটাকে। এভাবে আমি ওদের দুজনকে সম্মোহন করি, আর তারপর কিশোরকে টাকা দিয়ে ওকে কুকুরের ডাকটাকে ঠিক ট্রিগারের মতো ব্যবহার করতে বললি। তোমরা তো টাকা পয়সা আগেই পেয়ে গেছিলে, তো তাহলে দুটো খুন করার কি দরকার ছিল? কারণ আমাদের ভয় ছিল কোথাও যদি রাজীব দার আনন্দ আমাদের ব্যাপারে জানতে না পেরে যায়। দাদা বলো না রাজীবকে, লজ্জা হওয়া উচিত তোমাদের। কি না করেছে রাজীব তোমাদের জন্য, কিন্তু তোমরা নিজের বাড়িতে থাকতে দিয়েছে, কোনো কিছুর অভাব থাকতে দেয়নি, আর তার প্রতিদান কি দিলে তোমরা? বৌদি, নিশা দেবী, এরা দুজনে তো এদের কৃতকর্মের ফল পাবেই। অনিশা আর সিদ্ধার্থ খুব তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য তোমরা দুজন নিরীহ মানুষের প্রাণ নিয়েছো, আর একটা অবলা জীবকে তোমরা ব্যবহার করেছো ওদের দুজনকে খুন করার জন্য। তোমাদের দুজনের তো ফাঁসি হবেই হবে। ফাঁসি?